প্রিয় ছাত্রছাত্রীরা, সবাইকে পলাশ ফিজিক্স চ্যানেলে স্বাগত। আজকের আমরা তড়িৎচুম্বকের পার্ট 4 ক্লাস করব। আগের ক্লাসে অর্থাৎ পার্ট 3 ক্লাসে আমরা দীর্ঘ ঋজু পরিবাহী বিশেষ কয়েকটি ক্ষেত্র করেছিলাম আর উৎপন্ন চুম্বক ক্ষেত্রের অভিমুখ কোন দিকে হয় সেটা জেনেছিলাম। আজকের বলেছিলাম যে এই ক্লাসে আমরা দীর্ঘ ঋজু পরিবাহী সংক্রান্ত কয়েকটি গাণিতিক সমস্যা, বিশেষ ধরনের সমস্যা করব। সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করলে আমরা দীর্ঘ ঋজু পরিবাহী সম্পর্কে আরও ভালো করে আমাদের বুঝতে সুবিধা হবে। দেখো, আমরা কি শিখব? প্রথম ক্ষেত্রে শিখব যে বলছে যে একটি সমবাহু ত্রিভুজের ভরকেন্দ্রে চুম্বক ক্ষেত্র নির্ণয় করো। মানে এমন একটি ঘটনা, দেখো, ধরো একটি সমবাহু ত্রিভুজ এবিসি, সমবাহু ত্রিভুজ। এই সমবাহু ত্রিভুজের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ ঘটছে, কোনো একই দিকে ঘটবে, তার দিয়ে তৈরি। ফলে কি হবে? চারপাশে চুম্বক ক্ষেত্র তৈরি হবে। বলছে এর ভরকেন্দ্রে চুম্বক ক্ষেত্রের মান কত। ভরকেন্দ্র কেমন? শীর্ষবিন্দু থেকে লম্বগুলো অঙ্কন করো, যেটা একটু অন্য কালি দিয়ে দেখা কেমন বিষয়বস্তুটি দেখো। ভরকেন্দ্র তো তোমরা আঁকতে পারো মধ্যমাত্রায় যে বিন্দুতে ছেদ করে, তিনটে মধ্যমা যে বিন্দুতে ছেদ করবে সেটাই হচ্ছে ভরকেন্দ্র। এই যে জি বিন্দুতে, এগুলো কিন্তু তার নয়। এই যে নীল কালি দিয়ে যেগুলো দেখাচ্ছে এগুলো পরিবাহী নয়। এই কালো কালি দিয়ে যেগুলো দেখানো হয়েছে ওগুলোই হলো পরিবাহী বা তার। ওদের মধ্যে দিয়ে প্রবাহ যাচ্ছে। আমাদের বের বলেছে কোথায়? যে ওদের ভরকেন্দ্রতে। আর আমরা ভরকেন্দ্র আঁকার জন্য এই রেখাগুলো এঁকেছি। এগুলো ডট ডট করে দিলেই সবচেয়ে সুবিধা। এগুলো নয়, এগুলো কোনো রেখা নেই, শুধু এই জি বিন্দুটা দিয়ে দেবে। এখন জি বিন্দুর অবস্থান সঠিক করে বোঝার জন্য আমরা কি করেছি? জি বিন্দুর অবস্থান সঠিক করে বোঝার জন্য এই রেখাগুলো অঙ্কন করেছে। আর এর মধ্যে দিয়ে বলল যে সমবাহু ত্রিভুজে প্রতিটি বাহুর দৈর্ঘ্য ধরো দেওয়া আছে এ, ছোট হাতের এ, এই বাহুগুলোর দৈর্ঘ্য। আর প্রবাহ মাত্রা কত দেওয়া আছে? প্রবাহ মাত্রা ধরো আই দেওয়া আছে। এই তারের মধ্যে দিয়ে আই পরিমাণ কারেন্ট যাচ্ছে। এখন জি বিন্দুতে চুম্বক ক্ষেত্র নির্ণয় করব। কিভাবে বের করবে? যেন এই এবি তারের জন্য জি বিন্দুতে কত, অর্থাৎ বি এবি বের করব। বি মানে কি? এবি তারের জন্য, পরিবাহীটির জন্য জি বিন্দুতে চুম্বক ক্ষেত্র কত। তারপরে বের করব এই বিসি অংশের জন্য জি বিন্দুতে চুম্বক ক্ষেত্র কত। তারপরে বের করব এই সিএ অংশের জন্য বি বিন্দুতে চুম্বক ক্ষেত্র, এই জি বিন্দুতে চুম্বক ক্ষেত্র কত ভরকেন্দ্রে। প্রত্যেকটি তারের জন্য জি বিন্দুতে চুম্বক ক্ষেত্র বের করব, করে যোগ করে দেব, দিলেই আমাদের চলে আসবে মোট চুম্বক ক্ষেত্র। চলো নির্ণয় করা যাক। এবি তারের জন্য প্রথমে বের করি। একটা কথা খেয়াল রাখবে, আমরা আগের ক্লাসগুলোতে অর্থাৎ দীর্ঘ ঋজু পরিবাহী যে ক্লাসগুলো করেছিলাম, এখানে যদি একটি তার থাকে, এই তারের জন্য ধরে এই তারটার নাম দিয়েছিলাম এবি। ও আচ্ছা, এই নামের সঙ্গে এই নামটা মিলে গেল। এক্ষেত্রে এবি তারের মধ্যে দিয়ে কারেন্ট গেলে এই পি বিন্দুতে চুম্বক ক্ষেত্র নির্ণয়ের সূত্র আমরা প্রতিষ্ঠা করেছিলাম। এই দূরত্বটা, চুম্বক ক্ষেত্র নির্ণয় করতে গেলে কি জানতে হতো? এই দূরত্বটা আর কি জানতে হতো? এই দুটো প্রান্ত, যে তারের জন্য আমরা পি বিন্দুতে চুম্বক ক্ষেত্র নির্ণয় করতে চলেছি, সেই দুটো প্রান্ত এখানে কত কোণ তৈরি করছে, θ1 এবং θ2। এটা -θ2 লেখা হয়েছিল। এখানেও তাই। দেখো, এবি তারের জন্য যখন চুম্বক ক্ষেত্র নির্ণয় করব, তাহলে লম্ব দূরত্ব কোনটা? এই যে এইটুকুনি, এই অংশটুকুনি লম্ব দূরত্ব আর এর মতো ভূমিকা পালন করবে। মানে ছবিটা একটু তির্যক ভাবে আছে, দেখো এইভাবে আছে। এই যে এবি তারটি, আর আমাদের জি বিন্দুতে বের করতে বলেছে। থিওরিতে আমরা পড়েছিলাম পি বিন্দুতে, এইটা হচ্ছে সেই আর, মানে এই দূরত্বটি আর। আর কি জানতে হবে? দুটো প্রান্ত, এই যে প্রান্তটা এখানে কত কোণ তৈরি করছে, এখানে কত কোণ তৈরি করছে। মানে এই প্রান্তটা এখানে যে কোণ তৈরি করছে, এই যে θ1, আর এই প্রান্তটা কত কোণ তৈরি করছে, θ2। এই তিনটে রাশিমালা জানলেই আমরা ওই সূত্রে বসিয়ে দেবো। কোন সূত্রে? আমরা জানি তো যে পরিবাহীর জন্য উৎপন্ন চুম্বক ক্ষেত্রে বি সমান কত হয়? μ0/4π I/r sin θ1 প্লাস sin θ2। এটা আমরা জানি। এই সূত্রে বসিয়ে দেবো। বলো তো, এই
θ1 এবং θ2 এর মান কত হতে পারে যদি আমরা জানতে পারি, কিন্তু আমাদের কাজ অনেকটা এগিয়ে যাবে। θ1 এবং θ2 এর মান হবে কত ডিগ্রি করে জানো? 60 ডিগ্রি করে। কেন? কারণ ত্রিভুজটা ছিল কি সমবাহু ত্রিভুজ, ফলে ত্রিভুজের এই গোটা কোণটা ছিল 60 ডিগ্রি, এই কোণটুকুনি 30 ডিগ্রি, ছোট কোণটুকুনি, আর এটা লম্ব তো মধ্যমা, মানে এটা 90 ডিগ্রি, তাহলে কত হলো 90 30 150, তাহলে এই θ1টা দেখো 60 ডিগ্রি হবে। দেখো বুঝতে পারলে কিনা? আরেকবার বলি, সমবাহু ত্রিভুজের এই পুরো কোণটা ছিল 60 ডিগ্রি, সমবাহু ত্রিভুজ বলে, তাহলে এই ক্ষুদ্র কোণটুকুনি কত আসবে 30 ডিগ্রি, আর এটা লম্ব বলে 90 ডিগ্রি, তাহলে এই θ1 এর মান কত হবে 60 ডিগ্রি। একই রকম ভাবে θ2 এর মানও কত হবে 60 ডিগ্রি। তাই আমরা সূত্রে যদি বসিয়ে দিই কি আসছে দেখো এখানে, ও আচ্ছা θ1 θ2 এলো, দুটো মান আমরা জেনে গেলাম। একটা জিনিস জানা হলো না, এই আর দূরত্বের মানটা কত হবে। আর দূরত্বের মান কি করে বের করব বলতে পারবে? θ1 θ2 তো পেয়ে গেলাম, আরটা কি করে বের করব? আরটা দেখো এই ভরকেন্দ্র থেকে এই বিন্দুর দূরত্ব কি করে বের করে মনে আছে? আমরা যদি মধ্যমা বের করি, সমবাহু ত্রিভুজের মধ্যমা উচ্চতার মান একই হয়, উচ্চতা কত আসবে? ত্রিভুজের উচ্চতাটা আগে বের করি। আচ্ছা এটা মুছে দিই, আগে উচ্চতাটা বের করে নিই। আরটা বের করার জন্য কি করছি দেখো, ধরো এটা এ বি সি, এটা এই বি এফ সি এইচ, কিছু একটা নাম দিলে সিএম, তাহলে এই দূরত্ব কত হবে? এইটা হচ্ছে ত্রিভুজের উচ্চতা, সমবাহু ত্রিভুজের উচ্চতা বা মধ্যমা যাই বলো, কারণ সমবাহু ত্রিভুজের উচ্চতা মধ্যমা একই হয়। তাহলে উচ্চতার মান কত হচ্ছে? এর মান হচ্ছে √3/2 ইন্টু এ। আমরা পড়েছিলাম সমবাহু ত্রিভুজের উচ্চতা হয় √3/2 ইন্টু এ, বাহুর দৈর্ঘ্য। এটা কি বাহুর দৈর্ঘ্য, এখানে বলে দিয়েছিল এই যে এ থেকে বি এর দূরত্ব এ। ফলে আমাদের কোনটা লাগবে? আমাদের লাগবে এই দূরত্বটা জি থেকে এম, অর্থাৎ এই দূরত্ব যা সিএম এর দূরত্বও তাই, একই তো সব, আর বিএফ এর দূরত্বও তাই। আমাদের লাগবে কোনটা? আমাদের লাগবে জি থেকে এম। ফলে জি থেকে এম কত হবে? জি থেকে এম কি হয় জানো? আমরা এটাও পড়েছিলাম যে সমবাহু ত্রিভুজের ভরকেন্দ্র সমবাহু ত্রিভুজের মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করে, 2:1 অনুপাতে বিভক্ত করে, শিখেছিলাম ক্লাস 10 উপপাদ্য। ফলে এটা কি হবে? ওই যে আনুপাতিক ভাগাহার থেকে লিখতে পারি 1/3 ইন্টু সিএম, কারণ আমি এইটুকুনি জানতে চাইছি সিএম এর 1/3 অংশ এইটুকুনি 2:1 অনুপাতে ডিভাইডেড করে বলে, তাহলে 1/3 ইন্টু √3/2 ইন্টু এ। ফলে কি এলো দেখো a/2√3 আসছে, তাই না? a/√3, 3 কাটাকুটি করলে 2√3। খেয়াল করে দেখবে এই জি থেকে এম এর দূরত্ব যা, জি থেকে ই, জি থেকে এফ সবার দূরত্ব কিন্তু একই হবে, অর্থাৎ জি এম এর দূরত্ব যা জি থেকে ই বা জি থেকে এফ সব একই হবে। আমি শুধু একটাই বের করলাম জিএমটা, কেন? আমি শুধু এবির জন্য বের করছি। তাহলে দেখো আমাদের সূত্রে যে কটা লাগবে সে কটা মান বের হয়ে গেল। কি কি লাগবে বলছিলাম? θ1 θ2 কি, একটু মুছে দিই, কি কি বের করলাম? θ1টা কত বের করলাম? 60 ডিগ্রি। θ2টা কত ডিগ্রি? 60 ডিগ্রি। আর আরটা কত বের করলাম, বা জিএম এর মান যেটা সেটাই আর, লম্ব দূরত্ব a/2√3। ফলে কি দাঁড়ালো? ফলে দাঁড়ালো দেখো যে এবি তারের জন্য জি বিন্দুতে চুম্বক ক্ষেত্র বা বিএবি কত হচ্ছে? বিএবির মান হচ্ছে, ওই সূত্রে বসাবো μ0/4π I/r। এর জায়গায় কত সূত্রটা ছিল? আচ্ছা সূত্রটা আগে লিখে নি, sin θ1 প্লাস sin θ2, তাহলে μ0/4π I/r। এর জায়গায় কত? a/2√3, কারণ এক্ষেত্রে লম্ব দূরত্ব a/2√3, আর সাইন 60 ডিগ্রি প্লাস সাইন 60 ডিগ্রি, 60 ডিগ্রি করে হলো। ফলে কত আছে দেখো μ0/4π, এটাকে চেঞ্জ করব না, μ0/4π এটা সবসময় একই রাখার চেষ্টা করব, কারণ μ0/4π এর মান হচ্ছে আমরা জানি 10⁻⁻⁷, এটা হচ্ছে 2√3/a, আর এটা সাইন 60 ডিগ্রি মানে কত? √3/2 প্লাস √3/2 মানে কত হচ্ছে? মানে হচ্ছে দেখো μ0/4π 2√3/a ইন্টু এটা হচ্ছে শুধুমাত্র 2√3/2, তাই না? যোগ করে দিলে তাহলে কাটাকুটি হয়ে যাবে, √3 হয়ে যাচ্ছে, কেটে গিয়ে কি আসছে?
মিউ 0/4 পাই 2 কেটে গিয়ে 2 আর এই √3 গুণ করে 3 6/a। এটা কি হলো? এবি তারের জন্য জি বিন্দুতে উৎপন্ন চুম্বক ক্ষেত্র। আর অভিমুখটা কোন দিক হবে? জি বিন্দুতে চুম্বক ক্ষেত্র অভিমুখ হবে, দেখো তারের দিকে ওপর দাঁড়ালাম, কারেন্টের দিকে মুখ করে, জি বিন্দুটা কোন দিকে পড়ছে? বাঁ দিকে, ডট হবে, বাঁ দিকে পড়লে ডট। তাহলে বি এবির জন্য এটা এলো। দেখবে বি এই বিসি তারের জন্য একই রকম হবে, ওই মানটাই আসবে। আবার এটাও কোন দিকে হচ্ছে? বাঁ দিকে, দেখো জি বিন্দুটা বাঁ দিকে। আবার সি এর জন্য দেখবে একই আসবে। তো প্রত্যেকটা তারের জন্য কত আসছে? মিউ 0/4 পাই 6/a ডট মিউ 0/4 পাই 6/a দিয়ে ডট। সব কটা আমি একটা তার দেখালাম, কিন্তু মানগুলো সব একই আসবে। তাহলে জি বিন্দুতে মোট চুম্বক ক্ষেত্র কি হবে? জি বিন্দুতে মোট চুম্বক ক্ষেত্র ও কটা যোগ করে দিলেই হয়ে যাবে। চুম্বক ক্ষেত্র বি সমান কত আসবে? বি এ বি প্লাস বি বিসি, প্রত্যেকটা তারের জন্য যেটা বের করেছি যোগ করে দেবো। যোগ করলে কত আসছে দেখো? মিউ 0/4 পাই, সব কটা যোগ করলে 18/a, আর অভিমুখটা তো ডট হবে। এই হলো ডট, মানে কি? খাতার তলের সঙ্গে লম্ব হবে বাইরের দিকে। এটা হলো সমবাহু ত্রিভুজের মধ্যে দিয়ে প্রবাহ গেলে ওর ভর কেন্দ্রেতে চুম্বক ক্ষেত্র। এর পরের কেসটা কি? এর পরের কেসটা আমরা শিখব বর্গক্ষেত্রের জন্য। অর্থাৎ একটি বর্গক্ষেত্রের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ গেলে ওর কেন্দ্রে কত চুম্বক ক্ষেত্র উৎপন্ন হয়। আচ্ছা, তার আগে আমি বোর্ডটা পরিষ্কার করে দিই। তাহলে এবার আমরা বর্গাকার পরিবাহীর জন্য চুম্বক ক্ষেত্রের মান নির্ণয় করব। বিষয়টি কেমন? আগের ঘটনাটা ছিল সমবাহু ত্রিভুজ, এবার একটি এরকম বর্গক্ষেত্র যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য ছোট হাতের এ। কি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য ছোট হাতের এ, আর প্রবাহ মাত্রা কত ধরলাম? প্রবাহ মাত্রা আই, এর মধ্যে দিয়ে আই পরিমাণ কারেন্ট আছে। আগের মতে, আগেরটা ছিল সমবাহু ত্রিভুজ, এবারটা হচ্ছে বর্গক্ষেত্র। এই যে বর্গক্ষেত্রের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ গেলে ওর কেন্দ্রে অর্থাৎ কেমন? কেন্দ্র বলতে কি বোঝায়? বর্গক্ষেত্রের কেন্দ্র বলতে বোঝায় যে কর্ণদ্বয়ের ছেদবিন্দুতে, মানে ঠিক এই জায়গাটা আসবে কর্ণদ্বয়ের ছেদবিন্দু। আমি একটু কর্ণদ্বয় দুটি আঁকি। এই জায়গাটায় ও বিন্দুতে চুম্বক ক্ষেত্র নির্ণয় করতে হবে। আচ্ছা, বর্গক্ষেত্রের শীর্ষবিন্দুগুলোর একটা করে নাম দিই। ধরে এটা এ বি সি ডি। আমরা যেমন ত্রিভুজের তিনটে বাহুর জন্য জি বিন্দুতে বের করলাম, এবার কি করব? চতুর্ভুজে বা বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর জন্য ও বিন্দুতে বের করব। অর্থাৎ এ বি বাহুর জন্য ও বিন্দুতে চুম্বক ক্ষেত্র কত, তারপরে বিসি বাহুর জন্য, এই যে বিসি বাহুর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ ঘটার জন্য এখানে চুম্বক ক্ষেত্র কত, তারপরে সিডি বাহুর জন্য, অর্থাৎ সি থেকে ডিতে প্রবাহের জন্য ও বিন্দুতে চুম্বক ক্ষেত্র কত, তারপরে ডি থেকে এতে প্রবাহের জন্য উৎপন্ন চুম্বক ক্ষেত্রের মান কত। এই চারটে বের করে যোগ করে দেবো। এখন আমরা একটু আগেই বলছিলাম যে চুম্বক ক্ষেত্রের মান নির্ণয় করতে গেলে কি লাগে? চুম্বক ক্ষেত্রের মান নির্ণয় করতে গেলে এই ও বিন্দু থেকে তারের লম্ব দূরত্বটি লাগে, এই দূরত্বটা আর এই দুটো প্রান্ত লম্ব দূরত্বের সঙ্গে যে কোণ করে এই কোণ দুটো লাগে। এক্ষেত্রে ধরো আমরা প্রথমে বের করি এ বি এই বাহুটার জন্য, অর্থাৎ এই বাহুর মধ্যে দিয়ে আই প্রবাহ যাওয়ার জন্য ও বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান কত সেটা বের করি। এখন এ বি বাহুর জন্য ও বিন্দুতে চুম্বক ক্ষেত্র বের করতে গেলে আর লাগবে। আরটা কত হবে বলো? আরটা আসবে দেখো a/2, তাই না? কারণ বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ, তাহলে এইটুকুনি দৈর্ঘ্য কত আসবে? a/2। আর কি এই কোণ দুটো কত আসবে? এই কোণটা হবে 45 ডিগ্রি এবং এই কোণটা হবেও 45 ডিগ্রি।
কি করে হলো? কারণ দেখো, আমরা জানি বর্গক্ষেত্রের দুটি কর্ণ পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এই যে দুটো ডট ডট করে কর্ণ অঙ্কন করেছি, এই কর্ণ দুটোর মাঝখানের কোণটা কত? 90 ডিগ্রি। আর এটা লম্ব সমদ্বিখণ্ডক, এই যে এটা এই ডট ডট লাইনটা, কারণ ও বিন্দুটা এ বি বাহুকে সমদ্বিখণ্ডিত করে, ফলে এই কোণটাও সমদ্বিখণ্ডিত হবে। অর্থাৎ এই যে কোণটা, এবারে কোণটা 90 ডিগ্রি, মানে এই গোটা কোণটা 90 ডিগ্রি হতো, কিন্তু এই আর যেটা বলছিলাম দূরত্ব আরটা কি করছে, কোণটাকে দুটো সমানভাবে ভাগ করছে। কেন? কারণ আমরা জানি যে বর্গক্ষেত্রের ওই কর্ণদ্বয়ের শীর্ষ ছেদবিন্দু দিয়ে যে সরলরেখা অঙ্কন করা যায়, সেটি বাহুকে অর্থাৎ এবি বাহুকে লম্বভাবেই সমদ্বিখণ্ডিত করে। সেই কারণেই কোণটাও সমদ্বিখণ্ডিত হলো, 45 ডিগ্রি করে হলো। অর্থাৎ দেখো, আমরা সূত্রে আর পেয়ে গেছি, θ1 কত পেলাম? 45 ডিগ্রি। θ2 কত পেলাম? 45 ডিগ্রি। ফলে আমরা বিএবি বের করি। বিএবি বলতে কি বোঝাচ্ছি? বিএবি বলছি যে এবি এই পরিবাহীটির জন্য বা এই তারের জন্য ও বিন্দুতে চুম্বক ক্ষেত্র কত? ফর্মুলা কত আছে? μ0/4π I/r। এই ছিল। আচ্ছা, আগে সূত্রটা লিখে নিই। sin θ1 প্লাস sin θ2। এখন দেখো, μ0/4π I/r sin θ1 এর জায়গায় কত বসাবো? আচ্ছা, আর এর জায়গায় কি বসাবো? আর এর জায়গায় বসানো হচ্ছে a/2, আর θ1 এর জায়গায় 45 ডিগ্রি, θ2 এর জায়গায় 45 ডিগ্রি। হলো? ফলে সূত্রটা কি দাঁড়ালো? দেখো, এবি তারের জন্য উৎপন্ন চুম্বক ক্ষেত্র কত আসছে? μ0/4π 2I/a, আর সাইন 45 ডিগ্রি প্লাস সাইন 45 ডিগ্রি, মানে সাইন 45 ডিগ্রির মান কত? 1/√2, 1/√2 প্লাস 1/√2, মানে দাঁড়ালো BAB সমান μ0/4π 2I/a, এটা হবে 2/√2। যোগ করলে, বা সরাসরি তুমি √2ও বসে দিতে পারতে। এখন আমরা যদি কাটাকুটি করি, এটা তলায় উপরে একটা √2 থাকবে, আর μ0/4πটা বলেছিলাম কখনো কাটবো না, ওটার মান যেহেতু আমরা জানি, তাহলে কত হলো? μ0/4π, এটা কাটলে √2, মানে 2√2 I/a। এই হলো যে এবি তারের জন্য ও বিন্দুতে উৎপন্ন চুম্বক ক্ষেত্রের মান এলো। দিক মনে পড়ছে, আমরা ঠিক আগের ক্লাসে শিখেছিলাম, পার্ট 3 ক্লাসে, যে দিকটা বাঁ দিক বা ডান দিক কোন দিকে পড়ছে দেখতে হবে। এখন তারের উপরে দাঁড়িয়ে প্রবাহের দিকে মুখ করে দেখো, এই দিকটা কোন দিকে পড়ছে? বাঁ দিকে পড়ছে। বাঁ দিকে মানে ডট হবে। ডট মনে পড়ছে না? ডট মানে কি? খাতার তলের সঙ্গে লম্বভাবে ভিতরের বাইরের দিকে। এই যে এখান থেকে এরকম হবে অভিমুখটা। হলো? তাহলে অভিমুখটা হলো খাতার তলের সঙ্গে বা বোর্ডের তলের সঙ্গে লম্বভাবে ওপরের দিকে, ডট বসালাম। দেখো, এবি তারের জন্য এখানে চুম্বক ক্ষেত্র পেয়ে গেলাম। এবার কি বিসি তারের জন্য? বিসি অংশের জন্য ও বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান একই রকম হবে। কেন? কারণ দেখো, বিসি থেকে ও বিন্দুর দূরত্বটা সেই একই আসবে, আর কোণ দুটো 45 ডিগ্রি হবে। ফলে বিএসি, এই যে বিএসির মানও এটাই আসবে, বিসিডির মানও ওটাই হবে। আর অভিমুখগুলো সব বাঁদিকে পড়ছে। দেখো, তারের ওপর দাঁড়া প্রবাহের অভিমুখ বরাবর, এটাও বাঁদিকে, এটাও দেখো বাঁদিকে পড়ছে, এটাও দেখো বাঁদিকে পড়ছে। ফলে এই বিএবির মান যা, বিবিসির মান, বিসিডির মান, বিডি এর মান, অর্থাৎ ডিএ তারের জন্য ও বিন্দুতে চুম্বক ক্ষেত্রে সব কটা একই আসবে মান, ওই মানটাই আসবে। ফলে আমি বলতে, এবং অভিমুখও সব একই দিকে। ফলে যদি বলে ও বিন্দুতে মোট প্রাবল্য কত, এ কটা যোগ করতে হতো, এ কটা যোগ করলে কত আসবে? দেখো, আমি বলতে পারি যে ও বিন্দুতে মোট প্রাবল্য বা কর্ণদ্বয়ের ছেদ বিন্দুতে মোট প্রাবল্য নয়, মোট চুম্বক ক্ষেত্র কত আসছে? দেখো, মোট চুম্বক ক্ষেত্রের মান হচ্ছে বি সমান, ওখানে যোগ করতে হবে বি এবি প্লাস বি বিসি প্লাস বিসিডি প্লাস বি ডিএ, অর্থাৎ 4 ইন্টু বিএবি। কেন 4? যেহেতু আমরা বললাম অনুরূপভাবে আমরা দেখাতে পারি এগুলোর মান সব ওই বিএবির মতোই হচ্ছে, আর দিকগুলো একই বলে আরও সুবিধা হয়ে গেছে। বিপরীত দিকে হলে তবু একটা বিয়োগ করতে হতো। ফলে কত আসছে? 4 ইন্টু μ0/4π 2√2, আচ্ছা I/a 2√2 বাই কত এসেছিল? 2√2 / 4π 2 √2 / 2 √2 / 4π, 2 √2 / 4π 2 √2 / 4π
এটাই এসছে, তাই না? μ0/4π I/a 2√2। এই হলো কোথায় এলো চুম্বক ক্ষেত্র, এটাই হলো মোট চুম্বক ক্ষেত্র। কোথায়? ওই ও বিন্দুতে উৎপন্ন চুম্বক ক্ষেত্র। এবং ওই মুখটা কোন দিকে হবে? খাতার তলের সঙ্গে লম্বভাবে ভিতরের দিকে। এই যে 4টা গুণ করে তুমি এইভাবেও লিখতে পারো, দেখো μ0/4π 8√2 I/a। এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য। এই হলো মোট চুম্বক ক্ষেত্রের মান। কোথায়? এই জায়গাটা। বুঝে গেল? তাহলে আমরা বর্গক্ষেত্রের কেসটা করে ফেললাম। এবার কি করব? এবার একটু করব, যদি পরিবাহীটি আয়তক্ষেত্রাকার হতো তখন কেমন হতো। মানে এই তার দিয়ে যে বর্গক্ষেত্র তৈরি করেছি, এটা বর্গক্ষেত্র না করে আয়তক্ষেত্র করব। চলো আরেকটা বিশেষ কেস। তাহলে দুটো ঘটনা হলে আরেকটা ঘটনা করব। চলো দেখি একটি আয়তক্ষেত্র অঙ্কন করি। আসলে বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান হয়েছিল বলে কি হয়েছিল যেন, প্রতিটি বাহুর জন্য উৎপন্ন চৌম্বক ক্ষেত্রের মানে একই রকম হয়ে গিয়েছিল। কিন্তু আয়তক্ষেত্রে দুটো বাহুর দৈর্ঘ্য একই, ফলে দুরকম মান আসবে। এখানে যেমন একই রকম মান এসেছিল আর এই 4 দিয়ে গুণ করে দিয়েছিলাম, আয়তক্ষেত্রের ক্ষেত্রে কিন্তু এই ঘটনাটা ঘটবে না। কেমন দেখো, আয়তক্ষেত্র ধরো এরকম আয়তক্ষেত্র, যার দৈর্ঘ্য হচ্ছে এল লিখলাম দৈর্ঘ্য, আর প্রস্থটা বি, এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ ঘটছে। তোমাকে বলেছে ওই আয়তক্ষেত্রের কর্ণদ্বয়ের ছেদ বিন্দুতে উৎপন্ন চুম্বক ক্ষেত্র, মানে এরকম ডট ডট করে দুটো কর্ণ অঙ্কন করো। এই জায়গাটায় চুম্বক ক্ষেত্রের মান বুঝে গেল। কারেন্ট কত যাচ্ছে? আয়। এই হচ্ছে তফাৎ আগের থেকে। আগের বর্গক্ষেত্রে প্রতিটা বাহুর দৈর্ঘ্য সমান ছিল, এখানে প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান না। তাহলে কি দাঁড়ালো? দৈর্ঘ্য কত আয়তক্ষেত্রটি? দৈর্ঘ্য হচ্ছে এল, প্রস্থটি কত? প্রস্থ হচ্ছে বি, প্রবাহ মাত্রা কত? প্রবাহ মাত্রা আই। নাম দিয়ে বিন্দুগুলো এ বি সি ডি। কি বের করবো? প্রথমে ওই একই রকম ভাবে কি বের করতে হবে? বি এ বি কত? এ বি বাহুর জন্য ও বিন্দুতে চুম্বক ক্ষেত্র। তারপরে বি বিসি কত? বিসি বাহুর জন্য ও বিন্দুতে চুম্বক ক্ষেত্র। তারপরে বি সিডি বাহুর জন্য উৎপন্ন চুম্বক ক্ষেত্র। তারপরে বি ডিএ বাহুর জন্য উৎপন্ন চুম্বক ক্ষেত্র। প্রত্যেকটা বাহুর জন্য, এ বি বাহুর জন্য ও বিন্দুতে, বিসি বাহুর জন্য ও বিন্দুতে, প্রত্যেকটা বাহুর জন্য ও বিন্দুতে বের করে যোগ করব। এখন দেখো বি এ বিটা বের করতে গেলে আমাদের কি লাগবে? এ বি বাহুর জন্য একটা খেয়াল করে দেখো, বি এ বির জন্য উৎপন্ন চুম্বক ক্ষেত্র এবং বি সিডির জন্য উৎপন্ন চুম্বক ক্ষেত্রের মান প্রায় একই রকম হবে। কেন? যেহেতু বুঝতে পারছি ছবিটা থেকে, যেহেতু এ বি আর সিডি বাহুর দৈর্ঘ্য প্রায় সমান। এখন দেখো আমরা এ বির জন্য বের করি। এ বির জন্য বের করতে গেলে কি লাগবে? এই লম্ব দূরত্বটি আর এই কোণটা। লম্ব দূরত্বটির মান কি করে বের করবো? আর এর মান, আর এর মান কত আসবে দেখো? L/2। যেহেতু পুরো বাহুটার দৈর্ঘ্য কত? এল, তাহলে এইটুকুনি হবে L/2। কিন্তু এই কোণ দুটোর মান আমরা কত ডিগ্রি করে বলতে পারবো না। কেন? তুমি বলবে স্যার 45 ডিগ্রি করে বর্গক্ষেত্রের মতো ধরুন। বর্গক্ষেত্রে ধরতে পেরেছিলাম কেন? কারণ বর্গক্ষেত্রের কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করতো, কিন্তু এখানে সমকোণে সমদ্বিখণ্ডিত করে না আয়তক্ষেত্রের কর্ণ। বুঝে গেছে? আয়তক্ষেত্রের কর্ণ দুটি বিপরীত কোণগুলির মান সমান হয়, মানে এই কোণটা এবং এই কোণটার মান সমান, অথবা এপারের কোণটা এপারের কোণটার মান সমান, কিন্তু সেটা সমকোণ, অর্থাৎ এই গোটা কোণটা যে সমকোণ হয়েছিল বর্গক্ষেত্রে, এখানে নাও হতে পারে বা হয় না, নাও হতে পারে বলা ভুল, আয়তক্ষেত্রের ক্ষেত্রে হয় না। কিন্তু এই দুটো কোণ অবশ্যই সমান হবে, কারণ এই ডট ডট লাইনটার সমদ্বিখণ্ডক, তো ফলে এই কোণটাকে থিটা এবং এই কোণটাকে থিটা ধরলাম। বুঝে গেল? কিন্তু এই থিটার মানগুলো কত ডিগ্রি? আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রে যেটা ধরে নিয়েছিলাম যে থিটার মানটা 45 ডিগ্রি, এখানে দেখাতে পারলাম না। ফলে এখানে থিটা 1 এর মান কত হলো? থিটা। আর থিটা 2 এর মান কত হলো? থিটা। তাহলে বি এ বি কত? এ বি তারের জন্য, এ বি তারের জন্য ও বিন্দুতে চুম্বক ক্ষেত্র μ0/4π I/r সাইন থিটা 1 এর জায়গায়, আচ্ছা থিটা 1 প্লাস সাইন থিটা 2, সূত্রটা বসালাম। μ0/4π I/r এর জায়গায় কত বসাবো? আর এর জায়গায় বসাবো দেখো L/2 সাইন থিটা
প্লাস সাইন থিটা। ফলে মিউ 0/4 পাই 2i/L ইন্টু কত হলো 2 সাইন থিটা। বুঝে গেছে? 2 সাইন থিটা। এখন আমাদের এই সাইন থিটার মানটা নির্ণয় করে বসাতে হবে। এই ছবি থেকে আমরা সাইন থিটা পেয়ে যাব। কি করে পাবো দেখো, আরটা জানি, আর এই দৈর্ঘ্যটুকুনি বি, মানে এখান থেকে এইটুকুনি হচ্ছে b/2, আর এইটা আর এর মান হবে কত L/2, অর্থাৎ এইটুকুনি b/2, এইটুকুনি L/2। ফলে আমরা এটাও পেয়ে যাচ্ছি অতিভুজটা কত আছে b/2 হোল স্কয়ার প্লাস L/2 এর হোল স্কয়ার। অর্থাৎ এ ওর দৈর্ঘ্যটা এখানে ছাড় করে লিখে দিই আলাদা করে, এ ওর এই অংশটি দৈর্ঘ্য কত হলো √b/2 হোল স্কয়ার প্লাস L/2 হোল স্কয়ার হলো। তুমি বলবে স্যার এগুলো বের করে লাভটা কি হলো? এগুলো বের করার ফলে আমরা থিটার মানটা বের করতে পারবো। দেখো কেন আমাদের এখানে সাইন থিটা লাগবে। কি হবে সাইন থিটার মান? ওই মিউ 0/4 পাই 2i/L ইন্টু 2, ফলে লম্ব বাই অতিভুজ মানে কোনটা? এটা। অর্থাৎ কত অতিভুজটা কত আছে √b/2 হোল স্কয়ার প্লাস L/2 এর হোল স্কয়ার। ফলে ক্যালকুলেশন করলে দেখো আসছে মিউ 0/4 পাই ইন্টু 2i/L। আচ্ছা, এটা কি হবে? 2 কেটে যাবে তলার জন্য, b √b/2 হোল স্কয়ার প্লাস L/2 এর হোল স্কয়ার। তাই তো নাকি? b/2 হোল স্কয়ার প্লাস L/2 হোল স্কয়ার, এটা 1/4 আরো সরল করা যেত, করলে কত আসতো মিউ 0/4 পাই, এটা 1/2 বাইরে আসতো, 1/2 বাইরে এলে 2টা উপরে উঠতো, এই 2 এর সঙ্গে গুণ হয়ে 4i/b/L √b/2 হোল। আচ্ছা, তখন শুধু লিখতাম b স্কয়ার প্লাস L স্কয়ার। বুঝে গেল কেন? এই 1/2টা রুটের বাইরে চলে আসতো, 2টা উপরে উঠতো, 4 দিয়ে গুণ হয়ে যেত। তাহলে আমরা এবি তারের জন্য ও বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মানটা পেয়ে গেলাম। এই যে মানটা তোমরা দেখতে পাচ্ছ না? দেখে নে। হ্যাঁ, দেখতে পাচ্ছ। দিক কোন দিকে হবে? আবার সেই তারের অভিমুখে প্রবাহের দিকে দাঁড়ালে এটা বাঁ দিকে পড়ছে, ফলে ডট হবে। ডট মানে তোমরা এতক্ষণে শিখে গিয়েছো, ডট মানে কি? খাতার তলের সঙ্গে বা বোর্ডের তলের সঙ্গে লম্বভাবে বাইরে থেকে কলমের শীর্ষবিন্দুর দিকে, তাই তো? এবি তারের জন্য চলে এলো। দেখো এবি তারের জন্য তাহলে কত হলো? এখানে লিখি এবি অংশের জন্য হলো মিউ 0/4 পাই 4i/b বাই কত √b স্কয়ার প্লাস L স্কয়ার। এই L/√b। একই রকম ভাবে এবি তারের জন্য যা হলো সিডি তারের জন্য একই রকম আসবে। দেখো কেন? একই গল্প তো, দূরত্ব একই, কোণগুলো একই, ফলে সিডি তারের জন্য এই বি এবির মান যা হবে সেটাই হবে। আমি শুধু বি এবি লিখে দিলাম, ওটা গোটা না লিখে, মানে বি এবির মান যা বি সিডির জন্য ও বিন্দুতে উৎপন্ন চুম্বক ক্ষেত্রের মান তাই হবে। এবার কি? এবারে বি সির জন্য মানে এইটা বের করবে, এটা বের করলে এটা চলে আসবে, বা এটা বের করলে এটা, যে কোনো একটা, দুটোর মান তো একই আসবে। কি আসবে দেখো? বি সির জন্য এই তারের জন্য উৎপন্ন চুম্বক ক্ষেত্র ও বিন্দুতে এই দূরত্বটা লাগবে। এই দূরত্বটার মান কত? এখান থেকে এইটুকুনি হবে। তখন দেখো এখানে যেমন হচ্ছে L/2, এটা হয়ে যাবে b/2 এই দূরত্বটা, তাই না? ফলে আমরা এই L এর জায়গায় এখানে কি বসাবো? b/2। আর একই রকম ভাবে এই কোণটা এবং এই কোণটা দুটোর মান থিটা ধরে নেব, কারণ তো বললাম থিটা হবে, যেহেতু ওই কোণ দুটো বের করতে পারছি না। এর মতোই ঘটনা, এটা থিটা এবং এটা থিটা হয়ে গেল। ফলে এখানে যদি বসাই এটা b/2, এটা দেখো এই মানগুলো বসিয়ে দিলাম, মিউ 0/4 পাই i/r, আর এর জায়গায় b/2, সাইন থিটা ওয়ানের জায়গায় থিটা, থিটার জায়গায় থিটা 2 সাইন থিটা। এবার দেখো মিউ 0/4 বাই 2i/L ইন্টু কি হবে 2 সাইন থিটার মানটা কত বসিয়েছিলাম? লম্ব বাই অতিভুজ। এখানে দেখো এই ত্রিভুজটা ধরলাম, একটু মোটা করে দিই, বোল্ড করে দিই, এই যে ত্রিভুজটা, এখন তো এই ত্রিভুজটার কথা বলা যাচ্ছে না, এই ত্রিভুজটা না, এই ত্রিভুজটা, এই যে এই দিকটা বা ওই দিকটা, যে কোনো একটি দিকে,
এই ত্রিভুজের এটা হচ্ছে থিটা ধরলে এটা লম্ব, লম্বের মান কত L/2, এটা ভূমি আর এটা অতিভুজ হবে। অতিভুজের মান ওর মধ্যেই হবে একই রকম। এ ওর মান যায়, এ থেকে ওর মান যাবে, ও থেকে সি এর মানও তাই হবে, তাই না? ফলে আমরা এখানে কি লিখবো, লম্ব বাই অতিভুজ। লম্ব মানে কত হচ্ছে, এখানে L/2 হয়ে যাচ্ছে, এখানে L/2 আর এটা একই রকম থাকছে। ফলে এখানে একটা L বসবে, এখানে একটা B বসবে, তাই না? আর শেষ পর্যন্ত কী দাঁড়ালো, এখানে হলো একটা L, এখানে হলো একটা B। আগের থেকে এই তফাৎ, তাই তো নাকি? একই রকম করো না, শুধু L আর B এর পজিশনটা, অবস্থানটা পাল্টেছে, কেন? দৈর্ঘ্য প্রস্থ পাল্টে গিয়েছে বলে। এক্ষেত্রে আগে এবির জন্য বের করেছিলাম ও বিন্দুতে, এখন বিসির জন্য বের করছি। ফলে মানটা এরকম লিখতে পারি, দেখো বিসির জন্য μ0/4π 4IL/B √b² + L²। আগের একটা ডট ছিল এই এর জন্য, এটার জন্য কারেন্ট তো এদিকে যাচ্ছিল তারের মধ্যে দিয়ে, ফলে ও বিন্দুটা সেই বাঁ দিকে ডট হবে। আর তাহলে এবির জন্য বের হলো, এবির জন্য যা সিডির জন্য এটা, বিসির জন্য বের হলো, ডি এর জন্য কি আসবে, একই আসবে, এই মানটাই আসবে এবং দিকটা একই হবে। অর্থাৎ আমরা দুটোর জন্য এই দৈর্ঘ্য বরাবর, প্রস্থ বরাবর কত এবং দৈর্ঘ্য বরাবরের জন্য কত বের করলে চারটে বাহুর জন্য চুম্বক ক্ষেত্রের মান নির্ণয় করতে পারলাম। দিকও পেয়ে গেলাম, দিকগুলো সব একই হলো। ফলে মোট চুম্বক ক্ষেত্র কত আসবে, ও বিন্দুতে যোগ করে দিতে হবে। এখন দেখো, আগে যেমন চার একসঙ্গে সব কটা যোগ করে দিচ্ছিলাম, এখানে সেটা করা যাবে না। ফলে আমরা বলতে পারি, দেখো ও বিন্দুতে মোট চুম্বক ক্ষেত্র কত, ও বিন্দুতে মোট চুম্বক ক্ষেত্র হবে বি সমান কত, BAB প্লাস BBC প্লাস BCD প্লাস BDA। এখন BABর মান যা আর BCDর মান তাই, ফলে আমরা এটাকে লিখতে পারি 2BA, আর BBC যা BDA তাই, ফলে 2BC, তাই না? 2B এর মান কত, B2 কমন নিয়ে নিলাম, BABর মান এটা μ0/4π 4IB/L √b² + L², আর BBCর মান কত, μ0/4π 4IL B √b² + L²। এবার এই দুইটা ওদের গায়ে গুণ করতে পারো, বা এই দুইটা বাইরে কমন নিতে পারো, নিয়ে এরমভাবে লিখতে পারো। দেখো μ0/4π কমন যাচ্ছে, আর এই 4I μ0/4π কমন নিচ্ছে, আর 4I কমন নিয়ে নিচ্ছে। 4I কমন নিলে এটা আসবে এইটাই, ইন্টু কত থাকছে, ইন্টু থাকছে B/L √b² + L² প্লাস L/B √b², ও √b² + L²টাও কমন নেওয়া যেত, তাই না? মানে এমন আসতো, দেখো b² + L² কমন নিলে কি থাকছে, B/L + L/B। এই হবে আয়তক্ষেত্রের কর্ণবিন্দুতে উৎপন্ন চুম্বক ক্ষেত্রের মান। বুঝা গেল? এটাকে আরেকটু সরল করা যেত, দেখো কি লিখতে পারতাম, μ0/4π 8I √b² + L², তাই তো? এটা LB লসক বলে কি আসতো, b² + L²। অর্থাৎ কাটাকুটি যদি করে দিতাম, এটার সঙ্গে এটা করলে আসতো μ0/4π 8I/BL √b² + L²। এটাও করতে পারো, আগের রূপটা রাখতে পারো, মানে এই পর্যন্ত। এটাকে একটু বাজে মতো দেখতে লাগছে, তাই এটাকে একটু পরিবর্তন করে সরল করে দিলাম। এখানে B আর Lটা দৈর্ঘ্য আর প্রস্থ, আইটা কারেন্ট, অর্থাৎ আয়তক্ষেত্রের কর্ণবিন্দুতে উৎপন্ন চুম্বক ক্ষেত্রের মান বের করে ফেললাম। আমাদের এই কটা শিখলে মোটামুটি গুরুত্বপূর্ণ কয়েকটি গাণিতিক সমস্যা হয়ে গেল, মানে দীর্ঘ ঋজু পরিবাহীর জন্য। পরের ক্লাসে আমরা বৃত্তাকার লুপের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের জন্য তার বিভিন্ন বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মানগুলো শিখব। তাহলে পরের ক্লাসে দেখা হচ্ছে।